হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ। আজকের লাইভ ক্লাসে আমরা সাধারণ জ্ঞানের এমন কিছু মানুষকে নিয়ে আলোচনা করব, ইতিহাসের এমন কিছু মানুষকে নিয়ে আলোচনা করব যারা তাদের নিজের জীবন বা তাদের সমাজের জীবন বা তাদের দেশের জীবন না, বরং সমগ্র পৃথিবীর ইতিহাসটাকে বদলে দিয়েছেন। তাদের কর্মকাণ্ডের ইম্প্যাক্ট আমরা আজ অবধি অনুভব করি। তাদের উপস্থিতি কখনো কখনো পৃথিবীকে আরও অনেক সুন্দর করেছে, আবার এমন কিছু চরিত্রকে আমরা পাবো যারা পৃথিবীকে আরও বেশি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। কিছু নায়ক, কিছু মহানায়ক এবং কিছু খলনায়কের সাথে পরিচয় হবে আমাদের আজকের লাইভ ক্লাসটাতে। বিশ্বকে বদলে দেয়া 11 জন মানুষ আমাদের আজকের লাইভ ক্লাসের নাম। যারা যারা এই মানুষগুলোর সাথে আগে থেকেই পরিচিত ছিলে, আজকে আরও বেশি করে পরিচিত হচ্ছ, তাদের সবার কাছে অনুরোধ তোমার বন্ধুদেরকেও এই মানুষগুলোর সাথে পরিচয় করে দাও এই লাইভ ক্লাসটি শেয়ার করার মাধ্যমে। এবং তোমার যদি এটি নিয়ে আরও অনেক প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আমরা লাইভ ক্লাসটা শুরু করব। তোমরা যারা যারা লাইভ ক্লাসে আছো তাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের সর্বপ্রথম যেই মানুষটিকে আমরা আলোচনা করতে চাই, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জাতির পিতা। আমরা ছোটবেলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে টেলিভিশনে বা বইয়ে, আমাদের পাঠ্য বইয়ে অনেক কিছু জেনে এসেছি, তবুও এই মানুষটিকে নিয়ে জানা অনেকখানি যেন বাকি রয়ে গিয়েছে। আমরা অনেক কিছুই খুব স্পষ্টভাবে জানি না। আমি যখন সাধারণ জ্ঞানে কোনো কুইজে কাউকে গিয়ে জিজ্ঞেস করি যে আচ্ছা তুমি কি বলতে পারবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু নামটা কে দিয়েছিল, তুমি কি এটা বলতে পারবে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই উত্তরটা কিন্তু অনেকেই করতে পারে না। সুতরাং বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের আরও জানা উচিত। তাই আজকের লাইভ ক্লাসের প্রথম ব্যক্তিত্ব, যিনি সমগ্র পৃথিবীর উপর একটা বড় ইম্প্যাক্ট রেখেছিলেন, তাকে নিয়ে আজকে আমাদের প্রথম সেগমেন্ট। পৃথিবীর উপরে তার ইম্প্যাক্টের কথা কেন বলছি? যখন কোল্ড ওয়ার চলছে, যখন স্নায়ুযুদ্ধ চলছে, তখন বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু একটি অনেক সরগরম বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেখানটাতে তৃতীয় বিশ্বযুদ্ধের একটি সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছিলাম 1971 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটি স্ট্র্যাটেজিক পয়েন্টে দাঁড়িয়ে একটি দেশকে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন করেছেন এবং পরবর্তীতে পাকিস্তান থেকে সেই দেশটি আলাদা হয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশে পরিণত হয়েছে। একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যেটি বিশ্বের ইতিহাসে অত্যন্ত বিরল, যে পাকিস্তানের মতো একটি শক্তিশালী সেনাবাহিনী এই মানুষের নেতৃত্বের সামনে নতি স্বীকার করতে বাধ্য হয় এবং পরবর্তীতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হয়। এবং খুব যথার্থভাবেই আমরা বঙ্গবন্ধুকে আজকে জাতির পিতা নামে চিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা জানি তিনি বঙ্গবন্ধু এবং জাতির পিতা। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তিনি। যখন মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল, তখন তিনি পাকিস্তানে থাকা সত্ত্বেও, তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকা সত্ত্বেও তাকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নিয়ে সরকার গঠন করা হয়। তাকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নেওয়া হয়েছিল, তার কারণ হচ্ছে 70-এর নির্বাচনে কিন্তু তিনি বিজয়ী হয়েছিলেন এবং সেই অনুসারে তার শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি হবার কথা না, সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভার তার গ্রহণ করবার কথা। কিন্তু পাকিস্তানের হঠকারিতার কারণে, পাকিস্তানের কূট চালের কারণে কিন্তু আমাদের সেই পরিকল্পনা একটা সময় ভেস্তে যায় এবং আমরা মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হই, এই যুদ্ধে জড়িয়ে পড়তে আমরা বাধ্য হই। পরবর্তীতে বাংলাদেশে যখন এই মুক্তিযুদ্ধের নেতৃত্বের সময় আসে, 7ই মার্চের ভাষণের মধ্যে দিয়ে এটি স্পষ্ট হয়ে যায় যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নের রূপকার এবং স্বপ্নের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই মুজিবনগর সরকার গঠিত হয় এবং যেই স্বাধীনতার ঘোষণা ছিল 26শে মার্চ, সেই স্বাধীনতার ঘোষণার সময়ও কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন। তাই বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে 10 এপ্রিল 1971 সালে তাকে নামকরণ করা হয়। বঙ্গবন্ধু সম্পর্কে খুব সাধারণ কিছু তথ্য, যেগুলি তোমাকে অনেক সময় জানতে হতে পারে, তা আমি একটি স্লাইডের মধ্যে আনবার চেষ্টা করেছি, যাতে তুমি পরবর্তীতে এগুলো আরেকটু রিভাইজ করে দেখতে পারো। যেমন তার আত্মজীবনীর নাম, 2টো বই এখন বর্তমানে বাজারে রয়েছে। সবার প্রতি অনুরোধ থাকলো বই দুটো সংগ্রহ করে পড়বে। অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজ নামচা, বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা 2টো বই দয়া করে পড়ে দেখবে। তোমার যত রাজনৈতিক জ্ঞান রয়েছে এবং পাশাপাশি তোমার বঙ্গবন্ধু সম্পর্কে যে জানার ইচ্ছা রয়েছে, দুটোই খুবই বেড়ে যাবে এই 2টো বই যদি তুমি পড়ো। আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সম্পাদক। এই প্রশ্নটি অনেকবার হয়ে থাকে। 1949 সালের 23শে জুন যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, তখন তিনি যুগ্ম সম্পাদক ছিলেন।
6 দফা, 1969 গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধ, প্রত্যেকটি জায়গায় বাঙালি জাতি এবং আওয়ামী লীগকে তিনি নেতৃত্ব প্রদান করেন এবং মুক্তির পথ দেখান। শুধু তাই নয়, 1952 সালে যখন ভাষা আন্দোলন হয় তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ছাত্র নেতা ছিলেন। তখনও কিন্তু তিনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে তিনি তার প্রথম দিককার আন্দোলনের অংশ হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে আন্দোলন করেন, তাদের দাবি আদায় করার জন্য আন্দোলন করেন। একজন প্রকৃত নেতা, একজন সঠিক নেতার লক্ষণটা তুমি খেয়াল করবে, 4র্থ শ্রেণীর কর্মচারী যাদের কোনো পলিটিক্যাল ক্যাপিটাল নেই, যাদের কথা বলবার কোনো জায়গা নেই, যাদের বেতন না দিলে কর্তৃপক্ষকে কোনো জবাব দেওয়া লাগে না, তারা এতটাই রাজনৈতিকভাবে দুর্বল, তাদের পক্ষে কথা বলতে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ বুঝতে পারছো যে তার রাজনীতির ধ্যান ধারণা শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক না, কিংবা দেশ অনেক বড় রাজনৈতিক প্রেক্ষাপট বা সরকার কেন্দ্রিক না, তার রাজনৈতিক প্রেক্ষাপট, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মানুষ কেন্দ্রিক এবং খেটে খাওয়া মানুষ কেন্দ্রিক। এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটেই কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং অনেক পরে, দেশ স্বাধীন হওয়ার পরে তাকে অনারারি ডিগ্রি প্রদান করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তার আগে তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করবার শাস্তিস্বরূপ তাকে রাস্টিকেট করা হয়। তার জীবনের একটি অনেক বড় সময় কেটে গিয়েছে এর জেল খাটতে খাটতে। বিভিন্ন সময় তিনি অসংখ্যবার জেলে গিয়েছেন, কখনো 2 মাসের জন্য, 6 মাসের জন্য অত্যাচারিত হয়েছেন, কিন্তু কখনোই সেই খেটে খাওয়া মানুষের যে রাজনীতি রয়েছে, সাধারণ বাংলাদেশের মানুষের, বাঙালি মানুষের যে মুক্তির সংগ্রাম রয়েছে, তা তিনি কখনো ছেড়ে দেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফুর রহমান, মাতার নাম সাহেরা খাতুন। 23 জুন 1949 সাল যখন আওয়ামী লীগ গঠিত হয়, তখন তিনি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে সেখানটাতে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে 1953 সালে তিনি সাধারণ সম্পাদক হন এবং 1966 সালে যখন কিনা 6 দফার সময় আসে, তখন তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। 23 মার্চ অর্থাৎ 1966 সালের 23 মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে 6 দফা উত্থাপন করেন। সত্যি বলতে এই 6 দফাই বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হিসেবে গড়ে তোলে। অর্থাৎ শেখ মুজিবুর রহমান শুধুমাত্র একজন আওয়ামী লীগ নেতা থেকে সমগ্র দেশের অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন এই 6 দফা আন্দোলনের মাধ্যমে। কারণ 6 দফা ছিল বাঙালির মুক্তির সংবাদ। কারণ বাঙালি তখন কি চায়, তখন সেই আন্দোলনগুলো আস্তে আস্তে 6 দফার মাধ্যমে উঠে আসে। এবার চলো আমরা বঙ্গবন্ধুর এই মহা আলোচিত এই 6 দফার দফাগুলো কি ছিল সেগুলো আমরা একটু দেখে নেই। 23 মার্চ 1966 সালে তিনি যখন 6 দফা ঘোষণা করেন, তিনি এই 6টি দফা আমাদের সামনে উপস্থাপন করেন। প্রথমত, পাকিস্তানকে ফেডারেল রাষ্ট্র ঘোষণা করতে হবে, অর্থাৎ 2টো রাজ্য থাকবে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এবং উভয় রাজ্যে অটোনমি থাকবে, অর্থাৎ স্বাতন্ত্র্য থাকবে, নিজস্ব স্বাধিকার থাকবে। তারা স্বাধিকারের সঙ্গে তারা দেশ পরিচালনা করবে। অর্থাৎ আমরা যে পূর্ব পাকিস্তানের মানুষ, আমরা নিজেদের স্বাধিকার গ্রহণ করব। দ্বিতীয়ত, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র ব্যতীত যাবতীয় দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে হস্তান্তর করতে হবে। শুধুমাত্র আর্মি এবং ফরেন অ্যাফেয়ার্স, এই 2টো দায়িত্ব থাকবে কেন্দ্রীয় সরকারের কাছে। এছাড়া বাদবাকি যে ট্যাক্সেশন, লোকাল পলিসি, ইনফ্রাস্ট্রাকচার, এলজিআরডি, প্রত্যেকটি মন্ত্রণালয়, প্রত্যেকটি সচিবালয় তোমার রাজ্য সরকারের হাতে দিয়ে দিতে হবে। তার কারণ কি? কারণ বাঙালি তখন নিজের শাসনের অধিকার নিজের হাতে নিয়ে নিতে চাচ্ছে। কারণ আমরা পশ্চিম পাকিস্তানকে আর ট্রাস্ট করতে পারছি না। সেই প্রেক্ষাপটে আমরা দাবি করেছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পক্ষে দাবি করেছিলেন যে অবশ্যই আমাদেরকে এই বাদবাকি জিনিসগুলো দায়ভার আমাদের হাতে দিয়ে দিতে হবে। ছোট্ট একটা তথ্য তোমাদেরকে দিয়ে দেই। 23 মার্চ 1966 সালে আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করবার আগে লাহোরে একই বছর 66 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরোধী দলীয় সম্মেলনে এই ঘোষণাটি আবারও দেন। অর্থাৎ 6 দফার যে ঘোষণা, সেটি তিনি এর আগে 5 ফেব্রুয়ারি আরো একবার দিয়েছিলেন। 3 নম্বর যে দফাটি, তা হচ্ছে 2টি প্রদেশের ভিন্ন মুদ্রা প্রচলন অথবা মুদ্রা পাচার বন্ধ করা। যে ঘটনাটি ঘটতো যে পূর্ব পাকিস্তান থেকে অনেক মুদ্রা এবং সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যেত, সেই কারণে আমরা দাবি করেছিলাম যে হয় ভিন্ন মুদ্রা করতে হবে অথবা মুদ্রা পাচার বন্ধ করতে শক্ত নীতিমালা গ্রহণ করতে হবে। 4, প্রাদেশিক সরকারকে কর এবং শুল্ক ধার্যের ক্ষমতা প্রদান করতে হবে। পূর্ব পাকিস্তানের এমন অনেক
পণ্য ছিল, যে পণ্যগুলো শিল্পজাত পণ্য, এবং তাদের উপরে অন্যায়ভাবে কর আরোপ করা হতো, যাতে করে পূর্ব পাকিস্তানের যে শিল্প কারখানাগুলো সেগুলো গড়ে উঠতে পারছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফার মাধ্যমে দাবি করলেন এই কর আরোপ করবার অধিকার রাজ্য সরকারকে দিতে হবে এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়ে মাথা ঘামাতে পারবে না। 5 নম্বর, বৈদেশিক বাণিজ্যে প্রদেশের পূর্ণ স্বাধীনতা। আবারও বৈদেশিক বাণিজ্যে যাবতীয় উৎপাদন করত পূর্ব পাকিস্তান, কিন্তু সেই পণ্যগুলো পাচার হয়ে পশ্চিম পাকিস্তান থেকে রপ্তানি করা হতো। দিন শেষে দেখা যেত রপ্তানির খাতায় পূর্ব পাকিস্তান পেয়েছে 0, পশ্চিম পাকিস্তান পেয়েছে 100। এই বৈষম্য দূর করবার জন্য, যাতে আমরা সরাসরিভাবে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে বাণিজ্য করতে পারি, এই জিনিসটি নিশ্চিত করবার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাবি করেন 6 দফায় যে বৈদেশিক বাণিজ্যে প্রদেশের পূর্ণ স্বাধীনতা থাকতে হবে। আমরা নিজেরাই সরাসরিভাবে ভারতের সাথে, অন্যান্য আরব রাষ্ট্রগুলোর সাথে, অন্যান্য এশীয় রাষ্ট্রগুলোর সাথে যাতে বাণিজ্য করতে পারি। এবং সর্বশেষ, প্রদেশগুলোর নিজস্ব মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠনের ক্ষমতা। অন্য দেশের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করবার জন্য নিজস্ব একটি আধা সামরিক বাহিনীও কিন্তু প্রয়োজন। 6 দফার মাধ্যমে সেই দাবিটিও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুলে ধরেছিলেন। এই দাবিগুলোর মাধ্যমেই বাঙালির মুক্তির সনদ হিসেবে প্রকাশিত হয়েছিল 6 দফা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে 6 দফার পরে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, যে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আরো 34 জনের বিরুদ্ধে ভারতের আগরতলায় গিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করবার একটি অভিযোগ দায়ের হয়, যেটি কিনা একটি রাষ্ট্রদ্রোহের সমান, এবং যেটি যদি প্রমাণিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফাঁসি হওয়াও সম্ভব ছিল। তখন সেই মামলাটি তাদের বিরুদ্ধে করা হয় 1968 সালের একদম শুরুর দিকে, জানুয়ারি মাসে এই মামলাটি তাদের বিরুদ্ধে করা হয়, এবং তাকে এবং 34 জনকে এই মামলায় কিন্তু আটকও করা হয়, তাদেরকে কারাবন্দী করা হয়। পরবর্তীতে সমগ্র দেশ জুড়ে এই আটকের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হতে শুরু করে, এবং আন্দোলনের মুখে একদম থতমত হয়ে পাকিস্তান সরকার তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। 22 ফেব্রুয়ারি 1969 সালে বঙ্গবন্ধু এবং তার 34 জন সাথীকে ছেড়ে দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। এই মামলাটির আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং গং। অবশ্যই বঙ্গবন্ধু না, কারণ পাকিস্তান তাকে বঙ্গবন্ধু হিসেবে স্বীকার করতো না। রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং বলতে ওই 34 জন মানুষকে সাধারণত বোঝানো হয়। 22 ফেব্রুয়ারি 1969 সালে যখন তারা মুক্তি পান, পরবর্তীতে 23 ফেব্রুয়ারি তোফায়েল আহমেদ, যিনি বর্তমানে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, আওয়ামী লীগের একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিটি দেন। এই প্রশ্নটি কিন্তু শুরুতে করেছিলাম যে তাকে বঙ্গবন্ধু উপাধিটি কে দেন। উপাধিটি দিয়েছিলেন তোফায়েল আহমেদ কর্তৃক এই উপাধিটি আসে। শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের জীবনে নয়, বরং সমগ্র বাঙালির জীবনে অত্যন্ত সিগনিফিক্যান্ট, অত্যন্ত বড় একটি দিন হচ্ছে 7ই মার্চ 1971। এই দিনটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে একটি মহা ঐতিহাসিক ভাষণ দেন, যেটি কিনা বিশ্বের ইতিহাসে এত ইম্প্যাক্টফুল, এত ইনফ্লুয়েন্সিয়াল একটি ভাষণ বিরল। তিনি সেই দিন রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে সমগ্র মানুষকে একটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন, সংঘবদ্ধ হতে বলেন। একই সঙ্গে তিনি বলেন যে পাকিস্তানের সঙ্গে যে আলোচনা রয়েছে সে আলোচনা এখনো চলবে, কিন্তু বাংলাদেশের মানুষকে প্রস্তুত হতে হবে, যে কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এবং তিনি বলেন যে আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা প্রস্তুত থাকবে এবং তোমরা যে কোনো মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। সেদিন থেকে আসলে বাংলাদেশের মানুষের মনের ভিতরে মুক্তিযুদ্ধটা শুরু হয়ে গিয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি আসলে স্বাধীনতার ডাকের সেই প্রথম ঘোষণা, যে স্বাধীনতার ডাক শুরু হয়ে গিয়েছে, মুক্তিযুদ্ধের ডাক চলে এসেছে, এবং বাংলাদেশের মানুষ তখন প্রস্তুত হচ্ছে কিভাবে করে যুদ্ধে অংশগ্রহণ করা যায়। আমার বাবা সেই সময় এই অঞ্চলটিতে উপস্থিত ছিলেন, এবং তিনি বলেছেন যে সেই সময় হেলিকপ্টার উঠছিল সেই রেসকোর্স ময়দানের উপর থেকে। যে কোনো মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হতে পারতো, যে কোনো মুহূর্তে তাকে হয়তো হত্যাও করা হতে পারতো। সকল ঝুঁকি মাথায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটি দেন এবং সমগ্র জাতিকে উজ্জীবিত করেন। পরবর্তীতে 25 মার্চ কালরাত্রি সমগ্র নিরীহ বাংলাদেশিদের উপরে, বাঙালি জাতির উপরে
ভয়াবহ এক নারকীয় হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এবং সেই ঘটনা যখন বুঝতে পারে যে পাকিস্তান আমাদের উপরে তেড়ে আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং সবাইকে স্বাধীনতা যুদ্ধে যোগদান করবার জন্য এক উদাত্ত আহ্বান জানান। এবং সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুর, রিক্সা চালক সবাই একত্রে মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে তুলে নেন। একদম ট্রেনিং ছাড়া একটি সমগ্র সেনাবাহিনী কিন্তু অস্ত্র হাতে নিয়েছেন। কিছু মানুষের কিন্তু ট্রেনিং ছিল, কিন্তু তাদের বেরিয়ে আসবার ঝুঁকিটাও বেশি ছিল। কারা? পুলিশ, ইপিআর, সেনাবাহিনী। তাদের বেরিয়ে আসবার ঝুঁকিটা কিন্তু অসম্ভব বেশি। তবুও ক্যান্টনমেন্ট থেকে বাঙালি সেনাবাহিনীর মানুষেরা, ইপিআর থেকে বাঙালি যে সকল পুলিশ রয়েছে বা রাজারবাগ পুলিশ লাইনের পুলিশরা, তারা কিন্তু সবার আগে অস্ত্র ধরে সেখান থেকে বেরিয়ে আসে। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের ডাকে সেদিন সবাই সাড়া দিয়েছিল। ওই একই রাতে অর্থাৎ 26শে মার্চ ভোরবেলায় শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে এবং তাকে বিভিন্ন সময় কারাগারে রাখা হয়। এবং কারাগারে তোমরা যদি বইটি, তার লেখা বইটি যদি পড়ো, তাহলে তোমরা দেখতে পাবে যে কিভাবে করে তাকে সার্বক্ষণিক মৃত্যুর মুখোমুখি থাকতে হয়েছে। তাকে বিভিন্ন ধরনের চাপ দেওয়া হয়েছে যে তুমি যুদ্ধের ডাক ফিরিয়ে নাও, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রতিটি চাপ তিনি উপেক্ষা করেছেন এবং তিনি বলেছেন যে আমি যদি ফাঁসির মঞ্চেও দাঁড়াই তখনও আমি বলবো যে আমি বাঙালি, আমি বাংলাদেশি এবং বাংলাই আমার পরিচয় এবং বাংলাদেশই আমার পরিচয়। তিনি এই যে স্বাধীনতার স্বপ্নটি তিনি কখনোই কিন্তু ছেড়ে দেননি এবং তারই ফলশ্রুতিতে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি এবং 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে ফিরে আসেন 1972 সালের 10ই জানুয়ারি। তাই 10ই জানুয়ারি বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে আমরা 72 সালের 10ই জানুয়ারিকে চিনি। আবারও আমার পিতা এই দিনও রেসকোর্সে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু দেশে ফিরে এসে সবার আগে তার দেশের সাধারণ মানুষকে অ্যাড্রেস করেন এবং অশ্রু সজল চোখে তিনি সেদিন বাংলাদেশের মানুষের সাথে আবারও মিলিত হন। কারণ তিনি দেখতে পেয়েছেন যে যেই জাতিকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন সেই জাতি আজকে তার স্বপ্নকে সফল করে একটি দেশ ছিনিয়ে নিয়ে এসেছে। দেশ গড়ার পালা এবার 1974 সালের 24শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম ব্যক্তি হিসেবে বাংলায় ভাষণ দেন। জেনে রাখা দরকার যে ভারতেও কিন্তু অনেক বাংলা ভাষাভাষী ছিল, কিন্তু বঙ্গবন্ধুর আগে কেউই তখন এই বাংলায় ভাষণ দেননি। জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 24শে সেপ্টেম্বর সর্বপ্রথম এই ভাষণটি দিয়েছিলেন। বাঙালির ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় এবং সবচেয়ে দুঃখজনক একটি দিন হচ্ছে 15ই আগস্ট 1975। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমগ্র পরিবার এবং একটি এক্সটেন্ডেড ফ্যামিলি, সেখানটাতে তার ভগ্নিপতি এবং তার স্ত্রীর ভাই এরকম অনেকেই উপস্থিত ছিলেন, এই সবাইকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষতা, এই প্রত্যেকটি স্বপ্নকে ভুলণ্ঠিত করে দেওয়া হয় এবং বাংলাদেশের উন্নয়নের পথকে রোধ করা হয়। সেই সময় মনে করা হয়েছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে বঙ্গবন্ধুর চেতনাকে হত্যা করা যাবে, কিন্তু সেই 75 সালের পরে আজ 40 বছর পার হয়ে গিয়েছে, 43 বছর পার হয়ে গিয়েছে। 10 মিনিট স্কুলের একটা লাইভ ক্লাসে বিশ্বকে বদলে দেওয়া 11 জন মানুষের প্রথম ব্যক্তির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের জাতিকে তৈরি করবার প্রথম নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর মধ্যে দিয়ে সেই চেতনার মৃত্যু কখনোই হয় না। তাই জাতির পিতাকে এই লাইভ ক্লাসের মাধ্যমে লাল সালাম। লাইভ ক্লাসের সেকেন্ড যে মানুষটিকে আমরা কথা বলতে চাই তা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, বা আমরা সবাই যাকে মহাত্মা গান্ধী নামে চিনি। একজন মানুষ কত মহৎ এবং কত উদার এবং একই সাথে কত বেশি ইম্প্যাক্টফুল হলে তাকে আমরা মহাত্মা গান্ধী নামে চিনি। এগেইন একই প্রশ্ন তোমাদের কাছে করব, তোমরা কি বলতে পারবে যে তাকে এই মহাত্মা নামটি কে দিয়েছে? তোমরা চিন্তা করতে থাকো, ততক্ষণে আমরা মহাত্মা গান্ধী সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। উনাকে সমগ্র ভারত জুড়ে বাপু নামে ডাকা হতো এবং আজ অবধি তাকে বাপু নামেই জানা হয়, কারণ তিনি সমগ্র ভারতের পিতা ছিলেন একটা সময় এবং তাকে আজ অবধি ভারতের জাতির পিতা হিসেবে কনসিডার করা হয়। তিনি 2রা অক্টোবর 1869 সালে তার জন্ম হয়। একটা জিনিস জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে এই 2রা অক্টোবর কিন্তু
ভারতে বিশ্ব শান্তি দিবস হিসেবে পরিচিত, সমগ্র বিশ্বে বিশ্ব শান্তি দিবস হিসেবে পরিচিত, এবং ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে এটি পালিত হয় এবং এই দিনটিকে ড্রাই ডে হিসেবে উদযাপন করা হয়। অর্থাৎ এই দিন সমগ্র ভারত জুড়ে যে কোনো প্রকার মদ কেনা বেচা সবকিছু কিন্তু নিষিদ্ধ থাকে, এটিকে ড্রাই ডে হিসেবে উদযাপন করা হয়। তিনি এই ভারতে গান্ধীবাদের প্রবর্তক। এখন গান্ধীবাদ জিনিসটা কি এটা আমি পরবর্তী স্লাইডগুলোতে তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে তার ক্যারিয়ার, তার বেড়ে ওঠা, এই জিনিসগুলো একটু জানা দরকার। মহাত্মা গান্ধী একজন খুব প্রসিদ্ধ একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়। সেই ব্রাহ্মণ পরিবার থেকে তারা শুদ্ধ শাকাহারী ছিলেন, অর্থাৎ শুদ্ধ নিরামিষাশী ছিলেন তারা, এবং সেখানটাতে তিনি আইন পড়বার জন্য লন্ডনে চলে যান অত্যন্ত অল্প বয়সে, এবং সেখানে আইন পড়বার পরে পরবর্তীতে তিনি সাউথ আফ্রিকায় চলে যান প্র্যাকটিস করবার জন্য, অর্থাৎ তিনি ল প্র্যাকটিস করবার জন্য সাউথ আফ্রিকায় যান। সাউথ আফ্রিকা থেকেই তার যে রাজনৈতিক ক্যারিয়ার সেটার কিন্তু সূচনা হয়েছিল। সাউথ আফ্রিকায় তখন যে বর্ণবাদের বিপক্ষে যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। সেখানকার যে ভারতীয়রা ছিল তাদেরকে তিনি এক করেন এবং তাদেরকেও তিনি এই বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হতে উদ্বুদ্ধ করেন। পরবর্তীতে 1915 সালে তিনি ভারতে এসে কংগ্রেসের সাথে যুক্ত হন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে খুব সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়েন, এবং সেই সময় থেকেই বোঝা যাচ্ছিল যে এই শিক্ষিত লয়ার, এবং তিনি যখন ভারতে এসে আন্দোলনে যোগদান করলেন তখন কিন্তু ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনটা আসলে গুরুতরভাবে জোরদার হওয়া শুরু করলো এবং ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়ে উঠতে শুরু করলো ঠিক সেই সময় থেকে। 1921 সালে তিনি কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন, অর্থাৎ মাত্র 6 বছরের মাথায়, জয়েন করবার 6 বছরের মাথায় তিনি কংগ্রেসের নেতৃত্ব লাভ করেন। অর্থাৎ বুঝতে পারছো যে তার রাজনৈতিক প্রতিভা সবাইকে খুব অল্প সময়ের মধ্যে মুগ্ধ করেছিল। 1930 সালে তিনি দেশব্যাপী ডান্ডি মার্চ করেন। এখন ডান্ডি মার্চ জিনিসটা কি? ডান্ডি মার্চ হচ্ছে সেই সময়ে তিনি ট্রেনে করে তার সমগ্র সাথীদেরকে সঙ্গে নিয়ে একটি মার্চে বেরিয়ে পড়েন এবং যেই মার্চের মধ্য দিয়ে তিনি সমগ্র দেশ ঘুরে বেড়ান এবং অনেকটা পথ তিনি পায়ে হেঁটেও পাড়ি দেন। তার এই হাঁটার মাধ্যমে, তার এই পথ চলার মাধ্যমে তিনি সমগ্র দেশবাসীর যে মনোযোগ রয়েছে সেটিকে আকর্ষণ করেন। তিনি একদম কৃষকদের বাড়িতে পৌঁছে যান, বিভিন্ন মানুষের উঠানে পৌঁছে যান, সেখানকার মানুষদের সাথে তিনি কথা বলেন এবং তাদের যে দুঃখ দুর্দশা সেগুলি তিনি জানবার চেষ্টা করেন, এবং সবাইকে এই যে ব্রিটিশ বিরোধী যে চেতনা রয়েছে বা গান্ধীর যে নিজস্ব অহিংস চেতনা রয়েছে, তার বিশ্বাস ছিল যে অহিংসার মাধ্যমেই কিন্তু ব্রিটিশদেরকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব এবং একই সাথে পৃথিবীর যে কোনো সমস্যা অহিংসার মাধ্যমে সমাধান করা সম্ভব। এই বিশ্বাসকে সামনে রেখে তিনি সমগ্র দেশকে নেতৃত্ব দিতে শুরু করেন এই ডান্ডি মার্চের মাধ্যমে। পরবর্তীতে 1942 সালে তিনি ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন, যেটি কিনা আবারও একটি অহিংস আন্দোলন ছিল। এই 1930-এর ডান্ডি মার্চ এবং 42-এর ভারত ছাড়ো, এই প্রত্যেকটি আন্দোলনের মধ্যে একটি অসহযোগের ব্যাপার ছিল। ব্যাপারটি কিরকম? যখন এরকম অসহযোগ আন্দোলন শুরু হয় গান্ধীর নেতৃত্বে, অসহযোগ আন্দোলনের মূল ধারণাটা ছিল হচ্ছে তারা ব্রিটিশ সরকারের সাথে সহযোগিতা করবেন না। তার মানে হচ্ছে তারা ব্রিটিশ সরকার যতই আক্রমণ করুক না কেন, গান্ধীর নির্দেশ বা গান্ধীর চেতনা ছিল যে আমরা কখনোই ফাইট ব্যাক করব না, অর্থাৎ আমরা প্রতিশোধ গ্রহণ করব না, বরং আমরা অসহযোগের রাস্তা বেছে নেব। আমরা ব্রিটিশ যে কোম্পানিগুলো রয়েছে সেখানটাতে কাজ করতে যাব না, আমরা ব্রিটিশ যে পণ্য রয়েছে সেই পণ্যগুলি কিনবো না, ব্রিটেনকে যে আমরা কর দেবার কথা সেই কর দিব না। এভাবে করে প্রত্যেকটি জায়গায় অসহযোগ করবার মাধ্যমে আমরা ব্রিটেনকে অতিষ্ঠ করে তুলব। এই একই কাজ তিনি কিন্তু সাউথ আফ্রিকাতেও করেছিলেন এবং প্রচন্ডভাবে সফল হয়েছিলেন। তিনি সেখানটাতেও কারাবরণ করেছেন একাধিকবার এবং ভারতে এসে তাকে অসংখ্যবার কারাবরণ করতে হয়েছে। তাকে ব্রিটেন একটা সময় ট্রাবল মেকার হিসেবে চিন্তা করতে শুরু করলো, যে এই গান্ধী মানেই হচ্ছে ট্রাবল। গান্ধী এই কাজটি করতে গিয়ে বারে বারে অনেক সময় তিনি যে অনশন, আমরণ অনশন, সেটির রাস্তা নিয়েছেন। তিনি সত্যগ্রহ যে বলে যে ধারণাটি ছিল সেটির আশ্রয় নিয়েছেন, অর্থাৎ তিনি একটি জায়গায় অনেক সময় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকেছেন, হেঁটেছেন। এরকম বিভিন্ন ধরনের অহিংস আন্দোলনের প্রক্রিয়ার সাথে তিনি ভারতকে এবং সমগ্র বিশ্বকে পরিচিত করে দিয়েছেন। পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন খুব চমৎকার একটা ঘটনা ঘটে। সেই সময়কার বেশ কিছু নেতা নেত্রী মিলে, তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুও ছিলেন, তারা গিয়ে মহাত্মা গান্ধীকে উপদেশ দেন যে এই মুহূর্তে
ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়ছে জার্মানির বিরুদ্ধে। আমরা যদি এখন জার্মানিকে সমর্থন দেই এবং হিটলারকে যদি সমর্থন দেই, তাহলে হিটলার এই যুদ্ধে বিজয়ী হবে এবং যুদ্ধে বিজয়ী হলে তার সুফলে তার প্রতিদান স্বরূপ আমাদেরকে স্বাধীনতা উপহার দিবে। মহাত্মা গান্ধী বুঝতে পারছিলেন যদি এই কাজটি করা হয় তাহলে ভারত স্বাধীন হবে হয়তো, কিন্তু ভারত সেই জার্মানির সেই কলুষতা থেকে কখনো বেরিয়ে আসতে পারবে না এবং নতুন একটি শোষণের মধ্যে পড়ে যাবে। উপরন্তু জার্মানি সেই সময় যে ধরনের হলোকাস্ট চালাচ্ছিল, অ্যাডলফ হিটলার যে ইহুদি নিধনে মেতে উঠেছিল, এই ঘটনাটার সাথে মহাত্মা গান্ধী নিজেকে কখনো এক করতে পারেননি, এক করতে চাননি। তিনি সেই শক্তির অংশ হতে চাননি। যদিও তখন ওই কাজটি করে ভারত স্বাধীনতা পেতে পারত, তবুও তিনি মনে করেছেন যে স্বাধীনতার উপরে রয়েছে সত্য এবং ন্যায়। তিনি সত্য এবং ন্যায়কে যে কোনো কিছুর উপরে স্থান দিয়েছেন, এমনকি ভারতের স্বাধীনতার উপরে স্থান দিয়েছেন। অর্থাৎ তিনি একজন নীতির মানুষ ছিলেন। যে কোনো কিছু থেকে নীতি, সত্য, ন্যায় এগুলোর মূল্য অনেক বেশি। তাই মহাত্মা গান্ধী সে সময় জার্মানির পক্ষ নিতে অস্বীকৃতি জানান এবং তিনি বলেন যে তোমার শত্রু যখন দুর্বল অবস্থায় আছে তখন তাকে আক্রমণ করা একটি কাপুরুষের লক্ষণ। অর্থাৎ ব্রিটেন এই মুহূর্তে একটি দুর্বল অবস্থায় আছে, সেই সময় তাদেরকে আক্রমণ করাটা ঠিক হবে না। অথচ ঠিক একই সময়ে কিন্তু সমগ্র বিশ্ব জুড়ে, সমগ্র ভারত জুড়ে একটি দুর্ভিক্ষ চলছে, দ্য গ্রেট বেঙ্গল ফ্যামিন। মানে বাংলায় সে সময় যে বিশাল দুর্ভিক্ষ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে, সেই দুর্ভিক্ষে কিন্তু বাংলায় অসংখ্য লোক মারা যায়। সেই দুর্ভিক্ষের জন্য সরাসরিভাবে উইনস্টন চার্চিল দায়ী। উইনস্টন চার্চিল সেই সময় সেই যুদ্ধটিকে পুঁজি করে সমগ্র ভারতের উপরে কিন্তু ব্যাপক শোষণ চালিয়েছে। সেখান থেকে সমগ্র খাদ্য মজুদ তারা নিয়ে গিয়েছিল ব্রিটেনের সৈন্যদের জন্য, সরাসরিভাবে ব্যবহার করবার জন্য নয়, কেবলমাত্র মজুদ করে রাখবার জন্য। সেখান থেকে যাবতীয় খাদ্যশস্য নিয়ে যাওয়া হয়েছিল ইংল্যান্ডে, যার ফলশ্রুতিতে সেই দুর্ভিক্ষটা হয়েছিল। এমন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েও মহাত্মা গান্ধী কিন্তু ব্রিটেনকে সেই সময় জার্মানির সাথে একত্রিত হয়ে আক্রমণ করেনি। অর্থাৎ সেখান থেকে কিন্তু আমাদের অনেক বেশি শিক্ষার ব্যাপার আছে। 1947 সালে ভারত স্বাধীন হয়। এখানে একটা ছোট্ট জিনিস জানা রাখা দরকার, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী কখনোই চাইতেন না যে ভারতকে দুই ভাগ করা হোক। তিনি ভারত এবং পাকিস্তান ধর্মের ভিত্তিতে দুটো দেশ বিভাগ হয়ে যাবে, এই জিনিসটি তিনি কখনো চাইতেন না এবং তিনি এটার বিরুদ্ধে অনশন পর্যন্ত করেছিলেন, কিন্তু তবুও শেষ পর্যন্ত তার এই অনুরোধ রাখা হয়নি। জওয়াহরলাল নেহরু এবং অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে 1947 সালের 14 আগস্ট এবং 15 আগস্ট পাকিস্তান এবং ভারতের জন্ম হয় এবং মহাত্মা গান্ধী তখন আস্তে আস্তে রাজনীতি থেকে বেরিয়ে আসতে শুরু করেন এবং সেই কারণটাতে কিন্তু দেশ স্বাধীন হবার পরে মহাত্মা গান্ধী কখনোই দেশের শাসনভার গ্রহণ করেননি। তিনি কখনোই চাননি যে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, কখনোই তিনি সেই দিকটাতে যাননি। বরং দেশ স্বাধীন হবার পরে যখন দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছিল যে বিভিন্ন ধরনের রায়ট হচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হচ্ছে, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে সেই দাঙ্গাগুলোকে শান্ত করবার চেষ্টা করেছেন। তিনি নোয়াখালীতে এসেছিলেন, তিনি পাঞ্জাবে এসেছিলেন, তিনি তার নিজ রাজ্য গুজরাট সেখানটাতেও এসেছিলেন এবং প্রত্যেকটি জায়গায় তিনি যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছিল সেই দাঙ্গাগুলোকে বন্ধ করবার চেষ্টা করছিলেন। অর্থাৎ আবারও মানবতা সেটিকে তিনি সর্বাগ্রে স্থান দিয়েছিলেন। তিনি নিজে অত্যন্ত ধর্মীয় মানুষ ছিলেন, ধর্মপ্রাণ মানুষ ছিলেন। সেই ধর্মপ্রাণ মানুষ হওয়া সত্ত্বেও তার রাজনৈতিক মতাদর্শ কিন্তু অত্যন্ত অসাম্প্রদায়িক ছিল। তিনি কখনোই হিন্দুদের প্রতি পক্ষপাতী ছিলেন না কিংবা মুসলমানদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট ছিলেন না। তিনি অত্যন্ত অসাম্প্রদায়িক রাজনীতি করেছেন এবং ভারতে অসাম্প্রদায়িক রাজনীতির একদম সূতিকাগার তিনি গড়ে তুলেছিলেন। তোমাদেরকে আরেকটা মজার গল্প বলি, সেটা হচ্ছে ভারতের পতাকাটা যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পারবে যে পতাকার একদম মাঝখানটাতে একটি চরকা রয়েছে। চরকা হচ্ছে যেই জিনিসটার মধ্যে রেশম দিয়ে সেখান থেকে সুতা বোনা হয়। সেই চরকার যে ছবিটি সেটি আসলে মহাত্মা গান্ধীর যে চরকা ছিল সেখান থেকে এসেছে।
মহাত্মা গান্ধী সেই চরকা দিয়ে সুতা বানিয়ে বানিয়ে মানুষকে দেখিয়েছেন যে কিভাবে করে সেলফ রিলায়েন্ট হওয়া যায়, অর্থাৎ কিভাবে করে স্বাবলম্বী হওয়া যায়, নিজের উপর ভর করে চলা যায়, অন্যের উপর নির্ভর না করে চলা যায়। ভারত কিভাবে করে ব্রিটিশ কাপড় না তৈরি করে কেবলমাত্র নিজের কাপড় নিজে তৈরি করে বেঁচে থাকতে পারে, টিকে থাকতে পারে, সেই জিনিসটি মহাত্মা গান্ধী দেখিয়েছিলেন। এবং সেখান থেকেই কিন্তু ভারতের যে জাতীয়তাবাদ সেটির শুরু, অর্থাৎ ভারতের জাতীয়তাবাদের কেন্দ্রে রয়েছে যে তারা সেলফ রিলায়েন্ট হবে। চিন্তা করো, একটি মানুষ তার নিজের চরকা দিয়ে একটি দেশের পতাকা তৈরি করে দিলেন, সেই দেশের জাতীয়তা বোধকে তৈরি করে দিলেন, অর্থাৎ কি অসাধারণ ইম্প্যাক্ট। আজ অবধি মহাত্মা গান্ধীর সেই চরকা ভারতের সেলফ রিলায়েন্সের একটি প্রতীক, ভারতের পতাকার একদম কেন্দ্রে রয়েছে সেই জিনিসটি। তার এই যে তার অসাম্প্রদায়িক আচরণ, এই অসাম্প্রদায়িক আচরণ কিন্তু অনেক বেশি সমালোচিত হয়েছিল গোঁড়া হিন্দুদের কাছে, যারা মনে করছিলেন যে তারা একটা হিন্দু রাষ্ট্র চান, যে হিন্দু রাষ্ট্রে হিন্দুদের প্রাধান্য থাকবে। মহাত্মা গান্ধী ভারত হয়ে যাবার পরেও চেষ্টা করছিলেন যে কিভাবে করে ভারতের ভিতরে হিন্দুদেরকে বেটার অ্যাকোমোডেট করা যায়। 47-এর আগস্টে দেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েক মাস পরে 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসে নামক একজন হিন্দু উগ্রবাদী তাকে গুলি করে হত্যা করেন। তিনি তার প্রার্থনা থেকে বেরিয়ে আসছিলেন, তখন তাকে গুলি করে হত্যা করা হয়। এই ততদিনে কিন্তু তার শরীর অত্যন্ত ভেঙে পড়েছে, কারণ তিনি বারংবার অনশন করছিলেন, তিনি অত্যন্ত কঠিন উপাসনার মধ্যে দিয়ে যেতেন, যে তিনি মাসের পর মাস না খেয়ে থাকতেন, এবং সেই প্রসেসের কারণে তার দেহ কিন্তু বারবার ভেঙে পড়ছিল। অথচ সেই সময় কিন্তু তাকে 30 জানুয়ারি তাকে গুলি করে হত্যা করা হয়। 1948 সালে তার নোবেল পুরস্কার পাবার কথা ছিল, কিন্তু এত চমৎকার একজন শান্তিবাদী মানুষকে নোবেল পুরস্কার ছাড়াই মৃত্যুবরণ করতে হলো, এবং তার সম্মানে 1948 সালে কাউকেই নোবেল পুরস্কার দেওয়া হয়নি। সেই বছর নোবেল পুরস্কারের পদটি কিন্তু, শান্তিতে নোবেল পুরস্কারের পদটি কিন্তু খালি ছিল। আগে যেটা বলেছি, গান্ধীর জন্মদিন 2 অক্টোবরকে বিশ্ব অহিংসা দিবস বা নন ভায়োলেন্স ডে হিসেবে পালন করা হয়, কারণ তার রাজনীতির মূল ধারণা ছিল অহিংসা। তুমি যদি আমাকে এক গালে চড় মারো, আমি তোমাকে আরেক গাল বাড়িয়ে দিব, তাতে করে একটা সময় তোমার মনে আমার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জন্মাবে। গান্ধীবাদ নিয়ে কথা বলছিলাম, যে গান্ধীবাদ জিনিসটা আসলে কোথা থেকে সৃষ্টি হয়েছে। সত্য এবং অহিংসা, এই দুটো হচ্ছে গান্ধীবাদের একদম কেন্দ্রীয় কথা, অর্থাৎ সবকিছুর ঊর্ধ্বে সত্য রয়েছে, সবকিছুর ঊর্ধ্বে অহিংসা রয়েছে। কোনোভাবেই মিথ্যায় জড়িয়ে যাওয়া যাবে না, কোনোভাবেই ভায়োলেন্স বা হিংসায় জড়িয়ে যাওয়া যাবে না। গান্ধীর একটি অত্যন্ত নামকরা একটি প্রবাদ রয়েছে, সেটি হচ্ছে চোখের বদলে চোখ সমগ্র পৃথিবীকে অন্ধ করে দিবে। অর্থাৎ আমরা যদি মনে করি তুমি আমার চোখ তুলে নিয়েছো, আমিও তোমার চোখ তুলে নিব, এই চিন্তা যদি আমরা করি, তাহলে সমগ্র পৃথিবী একদিন অন্ধ হয়ে যাবে। আরো একটা মজার গল্প তোমাদেরকে বলি, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী ডেথ পিটিশনের এগেইনস্টে ছিলেন, ডেথ পেনাল্টির এগেইনস্টে ছিলেন, অর্থাৎ মৃত্যুদণ্ডের বিরোধিতা করতেন। তিনি বিশ্বাস করতেন যে মৃত্যুদণ্ড কোনো মানুষের শাস্তি হতে পারে না, এবং সেই কারণটাতে যখন মহাত্মা গান্ধীর মৃত্যু হয়, তখন মহাত্মা গান্ধীর ছেলে এবং জওয়াহরলাল নেহরু, এই দুজন মানুষ মিলে নাথুরাম গডসে, যে কিনা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল এবং যার ফাঁসির আদেশ হয়েছিল, সেই ফাঁসির আদেশের বিরুদ্ধে পিটিশন ফাইল করে মহাত্মা গান্ধীর ছেলে মনিলাল গান্ধী এবং জওয়াহরলাল নেহরু। কারণ তারা জানতেন যে মহাত্মা গান্ধী নিজে কখনো মৃত্যুদণ্ডের সপক্ষে ছিলেন না, এবং তিনি নিজেও চাইতেন না যে তার হত্যাকারীকে ফাঁসি দেয়া হোক। যদিও তাদের এই অনুরোধ সরকার বা রাষ্ট্র তখন রক্ষা করেনি, পরবর্তীতে নাথুরাম গডসেকে মৃত্যুদণ্ড দেয়া হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, কিন্তু আমাদের এখানটাতে দৃষ্টান্ত রয়েছে যে নিজের হত্যাকারীদেরকেও ক্ষমা করে দেয়া সম্ভব। মহাত্মা গান্ধীর চেতনাটা এতটাই তীব্র ছিল। আমরা শেষ স্লাইডে মহাত্মা গান্ধী সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেখে নিব। শুরুতে যে প্রশ্নটি করেছিলাম যে মহাত্মা গান্ধীর যে উপাধি, মহাত্মা উপাধি, এটা কে দিয়েছে? এই উপাধিটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে। কি অসাধারণ, কি ছোট একটি পৃথিবী। আমাদের সর্বকালের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি 1915 সালে এই উপাধিটি দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে। তার যে দক্ষিণ আফ্রিকার একটি আশ্রম ছিল, সেটি 1910 সালে তিনি প্রতিষ্ঠা করেন টলস্টয় ফার্ম নামে। লিও টলস্টয়, যিনি একজন সাহিত্যিক, সেই লিও টলস্টয়ের নামে এই আশ্রমটি প্রতিষ্ঠিত করা হয়। তার নাম হচ্ছে টলস্টয় ফার্ম।
মহাত্মা গান্ধীর সাথে বর্তমান গান্ধী পরিবারের সম্পর্ক কি? অনেকে এই প্রশ্নটি করে থাকেন। মহাত্মা গান্ধীর সাথে বর্তমান গান্ধী পরিবার অর্থাৎ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধী বা তার আগে ইন্দিরা গান্ধী কোনো সম্পর্ক নেই, তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই। এই গল্পটাও খুবই মজার একটা গল্প, তোমাদের জেনে রাখা দরকার। মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরুর পলিটিক্যাল লিডার ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন, তার ভাবগুরু ছিলেন। জওয়াহরলাল নেহরুর মেয়ে ছিলেন ইন্দিরা নেহরু, এবং সেই সময় ইন্দিরা নেহরু ফিরোজ খান নামক একজন মুসলিমের প্রেমে পড়েন, একজন মুসলিম ভদ্রলোকের প্রেমে পড়েন। জওয়াহরলাল নেহরু একজন উচ্চ বংশীয় হিন্দু, তার মেয়ে একজন মুসলমানের প্রেমে পড়েছে, এটা একদমই ভালো কথা না। তাই তারা যখন বিয়ে করেন, জওয়াহরলাল নেহরু জিনিসটি মেনে নিতে পারেননি, এবং সেই সময় ইন্দিরা নেহরু, তখনও পর্যন্ত তিনি ইন্দিরা নেহরু আছেন, তাকে এবং তার যে হাজবেন্ড ফিরোজ খান, এই দুজনকে আশ্রয় প্রদান করেন এই মহাত্মা গান্ধী, এবং তিনি বলেন যে আজ থেকে তোমরা কেউই খান নও বা তোমরা কেউই নেহেরু নও, তোমরা আজ থেকে গান্ধী। তিনি তাদেরকে আশ্রয় দেওয়ার সাথে সাথে তাদেরকে তার নাম পর্যন্ত দিয়ে দেন। ঠিক, এবং ঠিক এভাবে করেই ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীর পরবর্তী বংশধরেরাও, রাজীব গান্ধী, পরবর্তীতে তাদের পুত্রবধূ সোনিয়া গান্ধী, এবং তাদের পরবর্তী বংশধর রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, সবার নামে কিন্তু গান্ধী রয়ে গেছে। অর্থাৎ এরা কেউই মহাত্মা গান্ধীর বংশধর নন, তবুও তাদের নামের সঙ্গে মহাত্মা গান্ধীর নামটি রয়ে গিয়েছে। মহাত্মা গান্ধীর 4 ছেলে ছিল, হরিলাল গান্ধী, মানিলাল গান্ধী, রামদাস গান্ধী, দেবদাস গান্ধী। তাদের কেউই কিন্তু রাজনীতিতে সক্রিয় পরবর্তীতে হননি। তার একজন প্রপুত্র, মানে হচ্ছে নাতির ছেলে, বর্তমানে পশ্চিমবঙ্গে সামান্য রাজনীতির সাথে জড়িত, কিন্তু গান্ধী দাদা বা পরদাদা হিসেবে তাদের যে পারিবারিক যে চর্চা, সেটি তিনি করেননি। তার মানে এখানটাতেও আরো একটি দৃষ্টান্ত রয়েছে যে মহাত্মা গান্ধী তার নামকে, তার রাজনৈতিক সুনামকে তার পরিবারকে দিয়ে চালাননি। অর্থাৎ তিনি কংগ্রেসের দায়িত্ব তিনি চাইলে তার সন্তানদেরকে দিয়ে যেতে পারতেন, কিন্তু না, তিনি যেটি করেছেন যে সেই সময় সবচেয়ে যোগ্য যিনি ছিলেন জওয়াহরলাল নেহরু, তার হাতে কিন্তু তিনি দায়িত্বটি দিয়ে গেছেন। এখান থেকেও কিন্তু আমাদের অনেকটাই শেখার রয়েছে। আরেকটি মজার গল্প, মহাত্মা গান্ধীর বিয়ে মাত্র 13 বছর বয়সে হয়েছিল। তার থেকে মাত্র 1 বছর বড় একজন মানুষের সাথে, যার নাম ছিল কস্তুরবার সঙ্গে তার বিয়ে হয়েছিল মাত্র 13 বছর বয়সে। বাল্যবিবাহ অবশ্যই, কিন্তু তখনকার প্রেক্ষাপটে এটি ব্রাহ্মণ পরিবারের কনটেক্সটে খুবই স্বাভাবিক ছিল। তোমাদের অনেকেরই জানা উচিত যে মহাত্মা গান্ধীর পিতামাতার নাম কি। মহাত্মা গান্ধীর মাতার নাম পুতলিবাই, আর মহাত্মা গান্ধীর বাবার নামও হচ্ছে গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী হচ্ছে মহাত্মা গান্ধীর নাম, আর তার বাবার নাম হচ্ছে করমচাঁদ গান্ধী, আর সেখান থেকে তার নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, বাবার নাম ছিল করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। সবার কাছে অনুরোধ থাকবে মহাত্মা গান্ধীর আত্মজীবনীটা পড়ে দেখা, এবং একটি সিনেমা রয়েছে বেন কিংসলি কর্তৃক অভিনীত গান্ধী নাম করে, সেই গান্ধী নামের সেই সিনেমাটি তোমরা দেখে নিতে পারো। 8টি অস্কার পেয়েছিল সিনেমাটি, যদি দেখে নাও তাহলে মহাত্মা গান্ধী সম্পর্কে অনেক চমৎকার ধারণা পাবে, খুবই ভালো লাগবে আশা করি। মহাত্মা গান্ধী যদি পৃথিবীতে ভালো, মহৎ এবং ন্যায়ের নাম হয়, তাহলে পৃথিবীতে খারাপ, অশুভ এবং অন্যায়ের প্রতিশব্দে হচ্ছে অ্যাডলফ হিটলার। আমি আগেই বলেছিলাম যে এই ক্লাসটিতে আমরা শুধুমাত্র নায়কদের নিয়ে কথা বলবো না, আমরা কিছু খলনায়কদের নিয়েও কথা বলবো, এবং পৃথিবীর ইতিহাসে হয়তো এত বড় খলনায়ক আর কোথাও পাওয়া যাবে না যতটা কিনা অ্যাডলফ হিটলার ছিলেন। অ্যাডলফ হিটলার 20 এপ্রিল 1889 সালে যার জন্ম, 30 এপ্রিল 1945 সালে যার মৃত্যু, যিনি কিনা পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর একজন খলনায়ক হিসেবে পরিচিত। তার সম্পর্কে কিছু বেসিক তথ্য আমরা আগে জেনে নিই। তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন। তার ব্যক্তিগতভাবে যে উপাধিটি অত্যন্ত প্রিয় ছিল সেটা হচ্ছে ফিউরার। ফিউরার মানে হচ্ছে আমার নেতা, এবং তাকে মাইন ফিউরার বলে ডাকা হতো, যে আমার নেতা, এভাবে করে ডাকা হতো। তিনি কুখ্যাত নাৎসি পার্টির নেতা হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যা চালান। সেখানটাতে তিনি কনসেন্ট্রেশন ক্যাম্প গড়ে তোলেন, এবং সেখানটাতে যে হলোকাস্ট নামক একটি বর্বরচিত ঘটনা তিনি ঘটান। একটা জিনিস আবারও আমি একটু পরিষ্কার করি, এই জিনিসটা আমি লাইভ ক্লাসে আগেও বলেছি। আমার লাইভ ক্লাসে অনেকে এর আগে মন্তব্য করেছে, কমেন্টে লিখেছে যে অ্যাডলফ হিটলার অসাধারণ একজন মানুষ, তার কারণে অনেক ইহুদি মারা গিয়েছে, খুব ভালো হয়েছে।
প্রথম কথা, যে কোনো জায়গায় পৃথিবীর যে ধর্মেই হোক, যেই বর্ণেরই হোক, যদি কোনো নিরীহ মানুষের মৃত্যু হয় সেটি সমগ্র মানবতার মৃত্যু। এবং এটা আমার কথা না, এটা আল কোরআনের কথা। হ্যাঁ, সমগ্র মানব জাতির মৃত্যু। অর্থাৎ বুঝতে পারছো যে একজন নিরীহ মানুষের মৃত্যু দিয়ে আমরা যদি উৎসব করি যে তারা ইহুদি মারা গিয়েছে, খুব ভালো হয়েছে, ব্যাপারটা কিন্তু একদমই না। সেখানটাতে যে 60 লক্ষ ইহুদি মারা গিয়েছিলেন, তার মধ্যে অনেক শিশু ছিল, অনেক নারী ছিল, অনেক এমন পুরুষ ছিল যাদের কোনো সম্পর্কই নেই রাজনীতির সাথে। আজকে যে সকল ইহুদিরা ফিলিস্তিনের উপর নির্যাতন করছে, তাদের সাথে সেই সকল মানুষের কোনো সম্পর্কই নেই, এরকম অনেক মানুষ ছিল, তবুও তাদেরকে হত্যা করা হয়েছে। অর্থাৎ যারা যারা এখনো মনে করছো যে তাদেরকে হত্যা করাটা খুব ভালো কাজ ছিল, প্লিজ আমি হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি যে এই মতবাদ থেকে বেরিয়ে আসো। পৃথিবীতে হলোকাস্টের মতো বর্বরচিত ঘটনা হয়তো আর কখনোই ঘটে নাই। অর্থাৎ সেই চিন্তা থেকে বেরিয়ে আসো। এটি পৃথিবীর ন্যাক্কারজনক একটি ঘটনা, আমাদের সবার উচিত সেই ঘটনাটির নিন্দা জানানো। অ্যাডলফ হিটলার সেই গণহত্যার নেতৃত্ব দেন, উগ্র জার্মান জাতীয়তাবাদের পুনঃসূচনা করেন। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন জার্মান জাতীয়তাবাদ আবার একটু স্তিমিত হয়ে এসেছিল, তিনি আবারও সেই উগ্র জাতীয়তাবাদকে বাহবা দেন এবং সেই জাতীয়তাবাদের সূচনা, নতুন করে সে জাতীয়তাবাদের সূচনা করেন। এবং তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনার জন্য এককভাবে দায়ী। আমি কেন বলছি এককভাবে দায়ী, এটি অবশ্যই আপ ফর ডিবেট, তোমরা অনেকে দ্বিমত করতে পারো। কিন্তু আমার মনে হয় যে সেই সময় যদিও মুসোলিনি ইতালিতে ছিলেন, যদিও জোসেফ স্ট্যালিন রাশিয়াতে ছিলেন, যারা সবাই অত্যন্ত উগ্রবাদী ছিলেন, কিন্তু যদি 1 সেপ্টেম্বর 1939 সালে অ্যাডলফ হিটলার পোল্যান্ড আক্রমণ না করতেন, বা যদি হলোকাস্ট তিনি এত তীব্রভাবে শুরু না করতেন, তাহলে কিন্তু এত বড় যুদ্ধ কখনোই শুরু হতো না। অর্থাৎ অ্যাডলফ হিটলারকে এই দায়িত্ব অবশ্যই গ্রহণ করতে হবে। তার আত্মজীবনীর নাম মাইন ক্যাম্প, যার অর্থ হচ্ছে আমার স্ট্রাগল বা আমার সংগ্রাম। খুবই অদ্ভুত নাম। তার সংগ্রাম বলতে তিনি কি বোঝাচ্ছেন আমি জানি না। তিনি আদৌ সেই 60 লক্ষ মানুষকে মেরে ফেলাকে সংগ্রাম বলতে চান কিনা আমি জানি না। তবুও তার আত্মজীবনের নাম মাইন ক্যাম্প, এবং তার কর্তৃক প্রচলিত গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো। তিনি গেস্টাপো নামক একটি পুলিশ বাহিনী চালাতেন। পাশাপাশি তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, তার একটি প্যারামিলিটারি ফোর্স ছিল। সেই প্যারামিলিটারি ফোর্সের নাম ছিল হচ্ছে এসএস। এখন এসএস দ্বারা কি হয় ভাই, এটা জিজ্ঞেস করো না, এটি অত্যন্ত কঠিন একটি জার্মান নাম, তোমাদেরকে এসএস জানলেই হবে। সেই এসএস ছিল ভয়ঙ্কর একটি গ্রুপ, প্যারামিলিটারি ফোর্স, যারা কিনা ইহুদিদেরকে বিভিন্ন অঞ্চল থেকে তুলে নিয়ে এসে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখতো, তাদেরকে নির্মমভাবে হত্যা করতে, এবং তাদের উপরে অদ্ভুত অদ্ভুত কেমিক্যাল এক্সপেরিমেন্ট তাদের উপর চালানো হতো, যেটির কারণে অনেক ইহুদি যুদ্ধের পরবর্তীতেও বিকলাঙ্গ হয়ে গিয়েছিল, মারা গিয়েছিল, ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, এবং ভয়াবহ পরিণত হয়েছিল সেই সকল নিরীহ মানুষগুলো। তার জন্মের কিছুটা সূচনা থেকে কিছুটা গল্প। অস্ট্রিয়াতে তার জন্ম হয়েছিল। খুব হাস্যকর ব্যাপার, যেই মানুষটি জার্মানিতে বাইরের থেকে আসা মানুষদেরকে জার্মানিতে পরগাছা হিসেবে বলছেন, তাদেরকে কীট হিসেবে বলছেন, সেই মানুষটির জন্মই আসলে জার্মানিতে না। অর্থাৎ তিনি নিজেও প্রকৃত অর্থে জার্মান নন। তিনি যে উগ্র বিশুদ্ধ জার্মান জাতীয়তাবাদের কথা বলছেন, সেই কথাটির মধ্যে তিনি নিজেই পড়েন না, কারণ তিনি নিজেই অস্ট্রিয়াতে জন্ম হয়েছিল। অর্থাৎ বুঝতে পারছো যে তুমি নিজেই যখন অস্ট্রিয়া থেকে এসেছো, সেই জিনিসটা কিন্তু তুমি নিজেই প্রচার করতে পারো না যে জার্মানিতে সকল শুদ্ধ জার্মানরা বসবাস করবে। তিনি 1913 সালে জার্মানিতে আসেন এবং সৈনিক হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি একজন সৈনিক ছিলেন প্রথম বিশ্বযুদ্ধে, কিন্তু তিনি তখন দেখেছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কিভাবে করে পরাজয় স্বীকার করে, এবং তাদেরকে দিয়ে ভার্সাই চুক্তি স্বাক্ষর করানো হয়। ভার্সাই চুক্তি এমন একটি চুক্তি যেটির মাধ্যমে জার্মানি এবং জাপানকে নিরস্ত্রকরণ করা হয়। অর্থাৎ তাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে কর দিতে বাধ্য করে ব্রিটেন। অর্থাৎ তাদেরকে টাকা পয়সা দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, এরকম একটি ডিক্রি জারি করা হয়। যেই জিনিসটি অ্যাডলফ হিটলার মেনে নিতে পারেননি। তিনি প্রথমত প্রথম বিশ্বযুদ্ধের যেই গ্লানি, যে দুঃখ, সেই জিনিসটি মেনে নিতে পারেননি। পরবর্তীতে এই যে চুক্তিটি, ভার্সাই চুক্তিটি, সে ভার্সাই চুক্তিও তিনি মেনে নিতে পারেননি।
এরপরে তিনি এই কারণটাতে তিনি জার্মানিতে নতুন একটি জাতীয়তাবাদ সৃষ্টি করবার জন্য একদম উঠে পড়ে লাগেন। পরবর্তীতে তিনি 1923 সালে একটি অভ্যুত্থান করেন আর্মির ভিতর থেকে এবং তিনি ক্ষমতা দখল করতে চান এবং সেই ক্ষমতা দখল করতে গিয়ে তিনি ব্যর্থ হন এবং ব্যর্থ হওয়ার পরে তাকে কারাবন্দী করা হয়। তিনি জেলের ভিতরেই একটি নতুন জাতীয়তাবাদ সৃষ্টি করবার চেষ্টা করেন এবং সেখান থেকেই তার রাজনৈতিক যে বক্তব্য দেওয়ার প্রবণতা সেটি কিন্তু সৃষ্টি হয়। অর্থাৎ আমরা বারে বারে দেখতে পেরেছি যে এই অ্যাডলফ হিটলার জেলের ভিতর থেকে কিভাবে করে চেষ্টা করছেন যে নতুন একটি রাজনৈতিক ক্যারিয়ার সৃষ্টি করবার। তিনি জেল থেকে বের হয়ে বিশুদ্ধ জার্মান জাতীয়তাবাদের কথা বলতে শুরু করেন, অর্থাৎ জার্মান জাতীয়তাবাদ দেখতে কেমন হবে, নতুন জার্মানি দেখতে কেমন হবে, এই বিষয়ে তিনি বিস্তারিত কথা বলতে শুরু করেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে প্রচারণা চালান। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। তিনি নিজে ছিলেন একজন ক্যাথলিক এবং তিনি মনে করতেন যে ইহুদিদের এই অঞ্চলে বসবাস করা ঠিক না। একটু কনটেক্সট দেই তোমাদেরকে। এই সময়টাতে অনেক ইহুদিরা বিভিন্ন অঞ্চল থেকে ইউরোপে এসে বসবাস করতে শুরু করে। তার কারণ হচ্ছে এর আগে বেলফোর ঘোষণার মাধ্যমে তাদের ইউরোপে যাতায়াত করবার যেই প্রবণতা বা যে সম্ভাবনা সেটিকে আরো ইজিয়ার করে দেয়া হয়। সমস্যা হচ্ছে সেই সময়টাতে যে অর্থনৈতিক মন্দা চলছিল ইউরোপে, সেই মন্দার ভিতরে এই যে ইহুদিদের আগমন এটাকে ভালো চোখে দেখে নাই অনেক জার্মান মানুষ এবং এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়েছিল অ্যাডলফ হিটলার এবং অ্যাডলফ হিটলার সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে রাতারাতি অনেক বেশি পপুলার হয়ে যায়। কারণ মানুষ তখন মনে করে এই লোক আমাদের মনের কথা বলতে পারছে, এই লোক বুঝতে পারছে যে ইহুদিরা আসলে ভালো না, এই ধরনের কথাবার্তা বলে তিনি পপুলার হয়ে যান। পরবর্তীতে তিনি ভার্সাই চুক্তি এবং কমিউনিজমেরও তীব্র বিরোধিতা করেন। গ্রেট ডিপ্রেশন ইউরোপে ব্যাপক একটি আর্থিক মন্দা সৃষ্টি করে এবং ইহুদিদের বিরুদ্ধে মতবাদ আরো তীব্র হতে শুরু করে। সাধারণ জনগণ তখন ভাবতে শুরু করে এই ইহুদিরাই হচ্ছে আমাদের পরগাছা এবং এরা যদি থাকে তাহলে আমরা জীবনেও একটি সুস্থ অর্থনীতি জীবনেও পাবো না, তাই আমাদেরকে একটি ইহুদি মুক্ত জার্মানি তৈরি করতে হবে। এরপরে 1933 সালের জার্মান নির্বাচনে নাৎসি পার্টি সর্বাধিক ভোট পায় কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। মজার একটা ব্যাপার সেটা হচ্ছে অনেকগুলো পার্টি তখন এই নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু তবুও কিন্তু সংখ্যাগরিষ্ঠতা তারা লাভ করতে ব্যর্থ হয়। এই সংখ্যাগরিষ্ঠতা না পাবার কারণে যে জিনিসটা হয়েছিল তা হচ্ছে একটি হাং পার্লামেন্ট হয়ে যায়, অর্থাৎ কোনো দলই কিন্তু ক্ষমতা দখল করতে পারছে না। পরবর্তীতে নাৎসি পার্টি, যেটা কিনা অ্যাডলফ হিটলারের পার্টি, তারা একটি বিশেষ আইন পাশ করানোর মাধ্যমে তারা ক্ষমতা দখল করে ফেলে এবং ওয়ান পার্টি শাসন ব্যবস্থা কায়েম করে, যেখানটাতে কোনো পলিটিক্যাল অপোজিশন থাকতে পারবে না কেবলমাত্র নাৎসি পার্টি ছাড়া, অর্থাৎ সবাইকে অফ করে দিয়ে নাৎসি পার্টি ক্ষমতা দখল করে এবং সেখান থেকেই হলোকাস্টের সূচনা হয়। হলোকাস্ট মানে কি? হলোকাস্ট হচ্ছে একটি ইহুদি নিধন প্রক্রিয়া যেখানটাতে ইউরোপের বিভিন্ন অঞ্চলের ইহুদিদেরকে শোষণ নিষ্পেষণ শুরু হয়। সেটি সূচনা হয়েছিল জার্মানিতে, কিন্তু পরবর্তীতে পোল্যান্ড, অস্ট্রিয়া এবং বিভিন্ন অঞ্চলে, বেলজিয়াম, বিভিন্ন অঞ্চলে যে সকল ইহুদিরা রয়েছে তাদের উপরে শোষণ নিষ্পেষণ শুরু হয়। তাদেরকে বিনা কারণে অ্যারেস্ট করা হয়, তাদেরকে হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়া হয়, স্কুল কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হয় না, সকল ধরনের সিভিল রাইটস থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এমনকি সকল ইহুদিদেরকে একটা আর্ম ব্যান্ড পড়তে বাধ্য করা হয়, যার মাধ্যমে যাদেরকে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস সিটিজেনে পরিণত করা হয়, যাতে আগে থেকে চিহ্নিত করা যায় যে এই লোকগুলোই ইহুদি। এবং পরবর্তীতে বলা হয় যে তোমরা আজকে থেকে রাস্তা দিয়ে হাঁটবে না, তোমরা রাস্তা থেকে নেমে গিয়ে হাঁটবে। অর্থাৎ বুঝতে পারছো যে কি বর্বরচিত একটি আচরণ। সমগ্র দেশের ইহুদিদেরকে আস্তে আস্তে কিন্তু কোণঠাসা করে ফেলা হয়। পরবর্তীতে সেই ইহুদিদেরকে নিয়ে তৈরি হয় ঘেটো। ঘেটো হচ্ছে শহরের ভিতরেই এরকম এনক্লোজড স্পেস, যেই স্পেসের মধ্যে তাদেরকে খুব অল্প জায়গার মধ্যে অনেক লোককে থাকতে বাধ্য করা হয়, যেখানটাতে খাদ্যের সুব্যবস্থা নেই, শিক্ষা নেই, চিকিৎসা সেবা নেই, অনেক রোগ রয়েছে এবং রোগ থেকে মুক্তি পাবার কোনো পদ্ধতি নেই। এই সকল ধরনের অন্যায়, অবিচার এই ইহুদিদের উপর কিন্তু চাপিয়ে দেওয়া হয়। এই হলোকাস্টের মাধ্যমে শুরু হয় হচ্ছে ইহুদিদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ এবং তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে আসার প্রক্রিয়া।
এই সময়টাতে জার্মানির অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্প্রসারণ শুরু হয়, অর্থাৎ প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে ওঠে জার্মানি, এবং তারই ফলশ্রুতিতে 1939 সালের 1 সেপ্টেম্বর তারা পোল্যান্ড আক্রমণ করে বসে। পোল্যান্ড আক্রমণ কেন এত বেশি গুরুত্বপূর্ণ? পোল্যান্ড আক্রমণ গুরুত্বপূর্ণ এই কারণে যে পোল্যান্ড আক্রমণের মাধ্যমেই কিন্তু পোল্যান্ড আক্রমণের মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। অর্থাৎ বুঝতে পারছো যে পোল্যান্ডকে আক্রমণ না করলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধটা আদৌ শুরু হতো না। নাৎসি পার্টি, তার এসএস বাহিনী এবং গেস্টাপো পুলিশ মিলে সমগ্র ইউরোপ জুড়ে ইহুদিদের বিরুদ্ধে নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে এবং যুদ্ধ শেষ পর্যন্ত তারা 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। পৃথিবীর বর্বরচিত হত্যাকাণ্ডগুলোর একটি। যুদ্ধে 1941 সালে যখন যুক্তরাষ্ট্র যোগদান করে, এই যোগদান করবার পরে জার্মানি এবং সমগ্র অক্ষশক্তি অত্যন্ত দুর্বল হয়ে যেতে শুরু করে, কারণ তারা বুঝে উঠতে পারছিল না যে কিভাবে করে একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউএসএসআর কে আটকানো যায়। যেখানটাতে জার্মান বাহিনী আক্রমণ করতে যাচ্ছে সেখানটাতে তারা পরাজয়ের শিকার হচ্ছে। দেখা যাচ্ছে যে তারা লেনিনগ্রাডের যে যুদ্ধ রয়েছে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নে যে যুদ্ধ রয়েছে, তৎকালীন সোভিয়েত ইউনিয়নে যে যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধে তারা যখন যাচ্ছে সেখানটাতে ভয়াবহভাবে তারা পরাজিত হচ্ছে। তারা ফ্রান্সে আক্রমণ করছে এবং ফ্রান্সে নরম্যান্ডিতে তারা ভয়াবহভাবে পরাজিত হচ্ছে। প্রতিটি ফ্রন্টে গিয়ে যে অক্ষশক্তি রয়েছে তারা কিন্তু পরাজিত হচ্ছে। এভাবে করতে করতে 1945 সালের এপ্রিলের দিকে 23 এপ্রিল মিত্রবাহিনী বার্লিন ঘেরাও করে ফেলে এবং বার্লিনে সেই সময় অ্যাডলফ হিটলার তার বাংকারে বসবাস করছিলেন এবং তিনি তখন সে বাংকারের ভিতর আটকা পড়েন। সেই আটক অবস্থায় তার সঙ্গে তার যে রাজনৈতিক সহযোগীরা ছিলেন, সেই রাজনৈতিক সহযোগীরা কিন্তু তার সঙ্গেই ছিলেন, অর্থাৎ তার সঙ্গে গোয়েবলস, তার যে রাজনৈতিক সহযোগী এবং তখনকার প্রোপাগান্ডা মিনিস্টার, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, গোয়েবলস, এই গোয়েবলস তখন সেখানটাতে ছিলেন এবং গোয়েবলসের যে স্ত্রী এবং তারাও সেই সময়টাতে সেই একই জায়গায় অবস্থান করছিলেন। 30 এপ্রিল 1945 সালে হিটলার নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন এবং কি অদ্ভুত একটা ব্যাপার যে সেই সময় শুধুমাত্র হিটলার নন, হিটলারের অনেক সহযোগী তার সঙ্গে কিন্তু আত্মহত্যা করেছিলেন। খুব মজার একটা তথ্য দেই তোমাকে, মৃত্যুর মাত্র একদিন আগে অর্থাৎ 29 এপ্রিল তিনি ইভা ব্রাউন নামক তার দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেছিলেন। পৃথিবীর অদ্ভুততম মানুষদের একজন ছিলেন এই ইভা ব্রাউন, যিনি কিনা অ্যাডলফ হিটলারের ভালোবাসায় মুগ্ধ ছিলেন এবং এত কঠিন মুহূর্তেও তিনি অ্যাডলফ হিটলারকে ছেড়ে চলে যাননি। আমি জানি না তার ভালোবাসার কারণ কি, তিনি কিভাবে করে এই জিনিসগুলো মেনে নিয়েছিলেন, তবুও তিনি অ্যাডলফ হিটলারকে বিয়ে করেন এবং পরবর্তীতে অ্যাডলফ হিটলারের সঙ্গে তিনিও আত্মহত্যা করেন। শুধুমাত্র ইভা ব্রাউন নন, তার সঙ্গে গোয়েবলস এবং গোয়েবলসের যে স্ত্রী তারাও কিন্তু আত্মহত্যা করেছিলেন। খুব অদ্ভুত একটি বিষয় এবং খুব মর্মস্পর্শী একটি বিষয়, গোয়েবলসের 6 জন শিশু ছিল, শিশু সন্তান, 6 জন শিশু সন্তান ছিল। সেই 6 জন শিশু সন্তানকে সায়ানাইড ট্যাবলেট খাইয়ে গোয়েবলসের স্ত্রী নিজ হাতে হত্যা করেন, অর্থাৎ তিনি তার 6 জন সন্তানকে নিজ হাতে হত্যা করেছিলেন। কি বর্বরচিত ব্যাপার, কি নৃশংস একটি ব্যাপার। কারণ তারা মনে করেছিলেন যে তারা এমন একটি পৃথিবীতে সন্তানকে বড় করতে চান না যে পৃথিবীতে হিটলার নেই বা হিটলারের সোশ্যাল ন্যাশনালিজম নেই। অর্থাৎ কি ডিলিউশনাল, কি ভ্রান্ত তাদের ধারণা। যা হোক, অ্যাডলফ হিটলারের মৃত্যুর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। বিশ্বযুদ্ধের সমাপ্তির মধ্যে দিয়ে যে ইহুদিদের বিরুদ্ধে নিধন ছিল সেই নিধনটি শেষ হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে সেই সময় যে নাৎসি বাহিনী ছিল, যারা এসএস ছিল বা যারা গেস্টাপো বাহিনীতে ছিল, তাদের সবার কিন্তু বিচার করা হয়েছে। নিউরেমবার্গ ট্রায়াল নামক একটি বিচার সেই সময় কায়েম করা হয় এবং সেই বিচারের মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করা হয় যে যুদ্ধাপরাধের বিচার হতেই হবে। এই যুদ্ধাপরাধের বিচার ব্যতীত সমগ্র পৃথিবীতে যে শান্তি রয়েছে সেই শান্তি কায়েম করা কিন্তু সম্ভব নয়। তাই যুদ্ধাপরাধের বিচারের একটি চরম দৃষ্টান্ত সেই সময়টাতে কিন্তু স্থাপন করা হয়েছিল। পরবর্তী যে মানুষটাকে নিয়ে আমরা কথা বলবো, সেই মানুষটি সমগ্র বিশ্বে আবারও একটি ভালোর রূপ, অর্থাৎ এই মানুষটি দ্য গুড অফ দ্য ওয়ার্ল্ড, আবারও আরেকটি ভালো মানুষকে নিয়ে আমরা আলাপ করব। সেই মানুষটির নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এই মানুষটি 18 জুলাই 1918 সালে জন্মগ্রহণ করে এবং 5 ডিসেম্বর
2013 সালে তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা 19 শতকের এমন একজন অবিসংবাদিত নেতা যিনি কিনা সমগ্র বিশ্বে বর্ণবাদ বিরোধী একটি চেতনাকে তীব্র আকার দিয়েছিলেন এবং সমগ্র বিশ্বে বর্ণবাদের বিরুদ্ধে একটি মতবাদ তৈরি করেছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকার একজন বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন অবিসংবাদিত নেতা। বর্ণবাদের বিরুদ্ধে তিনি আন্দোলন করে 27 বছর জেলে ছিলেন। এটি একটি অভূতপূর্ব একটি ঘটনা, যেখানটাতে একটি মানুষ দাবি আদায় করবার জন্য, সিভিল রাইটস আদায় করবার জন্য 27 বছর জেলে কাটিয়ে দিয়েছেন। তার জেলের একটি বড় সময় কেটে গিয়েছে রোবেন আইল্যান্ড নামক আইল্যান্ডে, যেটি কিনা বর্তমানে অত্যন্ত প্রসিদ্ধ এই নেলসন ম্যান্ডেলার জেলের কারণে। এখানটাতে তার জেল ছিল, এই কারণটাতে রোবেন আইল্যান্ড বর্তমানে খুবই প্রসিদ্ধ। অ্যাপারথাইড পরবর্তী দক্ষিণ আফ্রিকায় সাম্য ও সম্প্রীতি গড়ে তুলতে এবং প্রতিশোধ পরিণত রোধ করতে বিশেষ ভূমিকা রাখেন। এইখানটাতে প্রশ্ন হচ্ছে অ্যাপারথাইড জিনিসটা কি, তোমাদেরকে একটু জানিয়ে দেওয়া দরকার। অ্যাপারথাইড বলতে বোঝায় বর্ণ বৈষম্যকে। সাউথ আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকাতে তখন সাদা এবং কালোর মধ্যে একটি ব্যাপক ব্যবধান ছিল, প্রচন্ড পরিমাণে বৈষম্য ছিল। কালো মানুষদেরকে মানুষই মনে করা হতো না, তাদেরকে কোনো রকম কোনো অধিকার দেয়া হতো না, এবং সেই অবস্থান থেকে তাদেরকে মুক্ত করবার জন্য এই নেলসন ম্যান্ডেলা এবং একটা সময় মহাত্মা গান্ধীও সেইখানটাতে কিন্তু অনেক ভূমিকা পালন করেছেন। তারা পরস্পরের গুণগ্রাহী ছিলেন, তারা পরস্পরের সঙ্গে একসঙ্গে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এই অ্যাপারথাইডের কারণে সাউথ আফ্রিকায় যে সকল কালো মানুষ ছিল তাদেরকে ভোটের অধিকার দেয়া হতো না, তাদেরকে কখনো রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়া হতো না, এবং এই কারণটাতেই কিন্তু এই অ্যাপারথাইডের বিরুদ্ধে আন্দোলনটা দিন দিন দানা বাঁধতে শুরু করে। নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীর নাম আ লং ওয়াক টু ফ্রিডম, তার ডাক নাম মাদিবা বা রোহিল্লালা। এই দুটোই কিন্তু প্রশ্ন হয়। মাদিবা নামে তাকে ডাকা হয়, তাকে ভালোবেসে সবাই মাদিবা নামে ডাকে, এবং রোহিল্লালাও তার ডাক নাম। রোহিল্লালা কথাটার মানে হচ্ছে ট্রাবল মেকার। তিনি অনেক ট্রাবল তৈরি করেছিলেন সেই সাউথ আফ্রিকান সাদা শ্বেতাঙ্গ সরকারের জন্য, এই কারণটা তাকে ট্রাবল মেকার হিসেবেও চিহ্নিত করা হয়েছে। ম্যান্ডেলা আইন বিষয়ে পড়াশোনা করেছিলেন, ঠিক মহাত্মা গান্ধীর মতোই তিনি আইন বিষয়ে পড়াশোনা করেছিলেন এবং প্রথম কৃষ্ণাঙ্গ আইনজীবীদের একজন ছিলেন। 1950 সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের যুব শাখার, অর্থাৎ তাদের যে ইউথ উইংটা ছিল সেই ইউথ উইং এর নেতা হিসেবে নির্বাচিত হন, এবং তিনি সেই ছাত্র হিসেবেই তিনি বর্ণবাদ বিরোধী যে আন্দোলন ছিলেন তাতে সক্রিয়ভাবে যুক্ত হন। পরবর্তীতে 1960 সালে বর্ণবাদী দক্ষিণ আফ্রিকান যে শ্বেতাঙ্গ সরকার, তারা এই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা ANC কে নিষিদ্ধ ঘোষণা করেন, এবং ANC কে নিষিদ্ধ করার মাধ্যমে এটি স্পষ্ট হয়ে যায় যে এই কালো মানুষদের, এই কৃষ্ণাঙ্গ মানুষদের দক্ষিণ আফ্রিকায় দাবি আদায় করবার জন্য আন্দোলন করা আর কোনো উপায় খোলা নেই। তাদেরকে এখন সশস্ত্র আন্দোলন নামতে হবে, তাদেরকে গেরিলা সংগঠন তৈরি করতে হবে, এবং সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু নেলসন ম্যান্ডেলা ওই ঘটনাটির প্রতিবাদে একটি গেরিলা সংগঠন তৈরি করে, যারা কিনা গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করবে এবং সেখানটাতে প্রতিবাদ জানাবে, সেখানটাতে ভায়োলেন্সে যাবে প্রয়োজন পড়লে, এবং তার মাধ্যমে তাদের দাবিগুলো আদায় করবে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই 1962 সালে তাকে গ্রেফতার করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 1962 সালে তাকে গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 1964 থেকে 1990 পর্যন্ত তিনি 27 বছর কারাবরণ করেন। এটি পৃথিবীর ইতিহাসে বিরল, এবং পরবর্তীতে 1993 সালে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক, তার সঙ্গে তিনি একসঙ্গে শান্তিতে নোবেল পুরস্কার পান। খেয়াল করবেন 1990 সালে তিনি কারাবরণ থেকে মুক্তি পান, এবং তাকে মুক্তি দেন এই প্রেসিডেন্ট ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক। তাকে মুক্তি যিনি দিয়েছেন তার সঙ্গে একই সাথে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। তার কারণ কি? কারণ তারা দুজন একসঙ্গে একত্রে মিলিত হয়ে কিন্তু এই দক্ষিণ আফ্রিকার যে অ্যাপারথাইড ছিল সেই অ্যাপারথাইডকে বন্ধ করেছিলেন, এবং সেই অ্যাপারথাইডকে বন্ধ করার মাধ্যমেই কিন্তু তারা দক্ষিণ আফ্রিকায় চমৎকার একটি শান্তি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে 1994 সালে নির্বাচন হয়, এবং সর্বপ্রথম 1994 সালে সেই নির্বাচনে
নেলসন ম্যান্ডেলা জীবনের প্রথম ভোট প্রদান করেন, অর্থাৎ ওই দেশে তো কালো মানুষ জীবনে ভোট দেয়নি, নেলসন ম্যান্ডেলাও জীবনের প্রথম সেখানটাতে ভোট দিয়েছিলেন এবং সেইখানটাতে তিনি এএনসির প্রতিনিধিত্ব করেন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন এবং প্রতিনিধিত্ব করার মাধ্যমে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, নিরঙ্কুশভাবে নির্বাচিত হন। এখন এই যে নতুন দক্ষিণ আফ্রিকা, এই দক্ষিণ আফ্রিকার একটা চমৎকার চরিত্রায়ন আছে। এই দক্ষিণ আফ্রিকায় শোষণের বিরুদ্ধে এবং প্রতিশোধের বিরুদ্ধে একটা চমৎকার মতবাদ গড়ে তোলেন আমাদের মাদিবা, কারণ তিনি জানতেন যে এখন কৃষ্ণাঙ্গরা প্রতিশোধ গ্রহণ করতে চাইবে, কারণ তারা বহু বছর ধরে শোষণের মধ্যে রয়েছে, তাদের এখন প্রতিশোধের স্পৃহাটা অত্যন্ত তীব্র। তাই তারা চেষ্টা করে যে তারা আরো বেশি করে প্রতিশোধ গ্রহণ করবে। এই সময়টাতে তিনি এই কৃষ্ণাঙ্গদেরকে আটকে রাখেন যাতে করে তারা কোন রকম সহিংস প্রতিশোধ না নেন। সকল সরকারি ইনস্টিটিউশনে কালো এবং সাদাদেরকে কিভাবে করে কোএক্সিস্ট করানো যায়, তাদের মধ্যে কিভাবে করে বন্ধুত্ব করানো যায়, এই কাজটাতে তিনি অত্যন্ত সচেষ্ট হন এবং তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করায় সর্বোচ্চ চেষ্টা করেন। পরবর্তীতে 1999 সালে তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান, কারণ তিনি মনে করেছিলেন যে তিনি দীর্ঘ সময় যদি প্রেসিডেন্ট হিসেবে থাকেন তাহলে সে দেশে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, গণতন্ত্র আর সামনের দিকে আগাবে না। এই চিন্তাকে সামনে রেখে তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান এবং নিজে সমাজকর্মে নিয়োজিত হন। 2013 সালের 5 ডিসেম্বর তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। তিনি অত্যন্ত স্বাভাবিক পদ্ধতিতে মৃত্যুবরণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি তার মৃত্যুর সাথে সাথে তার যে অস্তিত্ব তা কিন্তু শেষ হয়ে যায়নি। আজ অবধি নেলসন ম্যান্ডেলা সমগ্র বিশ্বের একটি বর্ণবাদ বিরোধী যে চেতনা রয়েছে সেই চেতনার প্রতীক হিসেবে বেঁচে রয়েছেন। আমাদের এই লাইভ ক্লাসে আমরা 4 জন ইতিহাসের নায়ক এবং খলনায়ক 4 জনকে নিয়ে আলোচনা করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অ্যাডলফ হিটলার, মহাত্মা গান্ধী এবং নেলসন ম্যান্ডেলা। আমরা পরবর্তী লাইভ ক্লাসে আরো অনেকজন মানুষকে নিয়ে আলোচনা করব যারা এই পৃথিবীকে বদলে দিয়েছেন এবং যাদেরকে নিয়ে একই সঙ্গে আমাদের সাধারণ জ্ঞানেও অনেক বেশি প্রশ্ন হয়ে থাকে। তাই এই পরবর্তী লাইভ ক্লাসটি দেখবারও আহ্বান থাকলো। দেখা হচ্ছে পরবর্তী লাইভ ক্লাসে। নেভার স্টপ লার্নিং।